জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ। বিষয় বাংলা, প্রোগ্রাম স্নাতক সম্মান, তৃতীয় বর্ষ, কোর্স কোড 23-1007, কোর্সের নাম ফোকলোর তত্ত্ব ও বাংলা লোকসাহিত্য, লেকচার নম্বর 8, লেকচার শিরোনাম রূপকথা, দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার সংকলিত ঠাকুরমার ঝুলি। শিক্ষকের নাম আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ বেল্লাল হোসেন, উপাধ্যক্ষ সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ, বগুড়া। আমরা একটু সিলেবাস দেখে নিই। আমাদের এই কোর্সের খ অংশের আজকে দ্বিতীয় ক্লাস, রূপকথা, দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার সংকলিত ঠাকুরমার ঝুলি। আমরা শুরুতেই একটি ছবি দেখে নিই। দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের ছবি দেখছি আমরা। তিনি 1877 খ্রিস্টাব্দের 30 মার্চ জন্মগ্রহণ করেন। 1957 খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন। ঠাকুরমার ঝুলি ছাড়াও তার আরও কয়েকটি গ্রন্থ আছে। ঠাকুরদাদার ঝুলি, ঠান দিদির থলে এবং দাদা মশাইয়ের থলে। এই চারটি মিলে তার রূপকথার সংকলন। আজ যা শিখব, লোককাহিনীর উদ্ভব, লোককাহিনীর সংজ্ঞা ও রূপকথার সংজ্ঞা ও বৈশিষ্ট্য, দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার এর জীবন সম্পর্কে সংক্ষিপ্ত কিছু তথ্য জানব, ঠাকুরমার ঝুলি সম্পর্কে জানব। এছাড়াও আমরা ঠাকুরমার ঝুলির একটি পাঠ, কলাবতী রাজকন্যার একটু পাঠ বিশ্লেষণ করব। দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার সম্পর্কে একটু বলেছি। তিনি ঢাকা জেলার সাভারে জন্মগ্রহণ করেন। শৈশবে অনেক দুঃখ কষ্টের মধ্যে অতিবাহিত হলেও তিনি তার পিসির কাছে অনেকগুলো লোককথা শুনেছিলেন শৈশবে। সেই লোককথাগুলোই পরবর্তীতে তিনি রূপকথার, তার যে 4টি রূপকথা আছে, এই 4টি রূপকথায় নানাভাবে সংকলন করেছেন। প্রথম রূপকথা সংকলনের পর, বিশেষ করে ঠাকুরমার ঝুলি সংকলনের পর, তিনি নানা দিক থেকে অনেক প্রশংসা পান। সে প্রশংসা পাওয়ার ফলেই পরবর্তী রূপকথাগুলো সংকলন করেন। আমরা এখন একটু জানবো, যদিও আমরা আগে এটি 4র্থ ক্লাসে আমাদের যে ফোকলোর তত্ত্ব মতবাদের যে ক্লাসটি নিয়েছিলাম, সেই ক্লাসের 4র্থ ক্লাসে আমরা লোকসাহিত্যের সংজ্ঞার্থ ও শ্রেণীবিন্যাস নিয়ে যে আলোচনা করেছি, সেখানে আমরা লোককাহিনী নিয়ে কিছু কথা বলেছিলাম, লোককাহিনীর সংজ্ঞা এবং বৈশিষ্ট্য নিয়ে কথা বলেছি। সে কারণে আজকে আমরা সংজ্ঞা বৈশিষ্ট্য বিষয়টি রাখিনি। আমরা আজকে লোককাহিনীর উদ্ভব দিয়ে একটু কথা বলবো, যে কিভাবে লোককাহিনীর উদ্ভব হলো, কখন থেকে উদ্ভব হলো এবং কিভাবে উদ্ভব হলো। প্রাকৃতিক নানান রহস্যে মানব মন সতত জিজ্ঞাসু। আমরা জানি যে শুধু আজকে নয়, প্রাচীনকাল থেকেই মানুষের চারপাশের যে জগৎ এবং জীবন, সেই জগৎ জীবন নিয়ে তাদের একটি জিজ্ঞাসু দৃষ্টি ছিল। অতীতে যেমন ছিল, আজকে আছে এবং ভবিষ্যতেও থাকবে। সেই জিজ্ঞাসু দৃষ্টিভঙ্গিটি ছিল এইরকম যে মানুষ চারপাশের যে বাড়িঘর, বন জঙ্গল, পাহাড় পর্বত, ভূমি হঠাৎ কেঁপে ওঠে। এই যে প্রাকৃতিক যে বিষয়গুলো, প্রাকৃতিক যে রহস্যের ব্যাপারগুলো, এইগুলো তারা বুঝতে পারতেন না যে কেন এইসব ঘটে। এই যে তাদের মনে স্বভাবতই প্রশ্ন জাগত, আকাশের চাঁদটি ক্ষয়ে যায় কেন? মানুষ মরে কেন? মরলে কোথায় যায়? বাঘের গায়ে ডোরা কাটা দাগ কেন? অথবা সূর্য মাঝে মাঝে হারিয়ে যায়, তো সূর্য মাঝে মাঝে হারিয়ে যায় কেন?
মাকড়াসার গায়ে মাকড়াসার 8খানা পা কেন? এরকম অসংখ্য অগুন্তি সব প্রশ্ন তাদের মাঝে জাগত, এবং এই প্রশ্নগুলোর উত্তর তারা নিজেরাই নিজেদের মতো করে দেবার চেষ্টা করতেন। সেই চেষ্টা থেকেই জন্ম নেয় মিথের। যেমন একটি উদাহরণ দিই, যে সূর্যের কথা বলেছি, যে সূর্য যদি একদিন না ওঠে তাহলে কি হবে পৃথিবীর? অথবা সূর্য কোনোদিন ডুবে গিয়ে আর কোনোদিনও উঠলো না, তাহলে কি হবে পৃথিবীর? এরকম ভাবনাও তাদের মাঝে কাজ করেছে। তো যে সূর্য আলো দেয় এবং সারা পৃথিবীকে পরিব্যাপ্ত করে রাখে, সৌরজগৎকে আলোকিত করে, সেই সূর্য মাঝে মাঝে হারিয়ে যায়। তো এত বড় একটি সূর্য, সেই সূর্যকেও কেউ একজন খেয়ে ফেলে, না জানি সেই সূর্যের থেকেও আরো কত বড়। এইরকম ভাবনা থেকে তারা নাম দিলেন রাহুর। সেই রাহু হয়ে গেল রাক্ষস, যে এই রাহু সূর্যকে খেয়ে ফেলে, এবং সেই রাহু পরবর্তীতে হয়ে গেলেন এক দেবতা। এইভাবেই এই মিথের জন্ম হয়েছে একটির পর একটি, এবং অসংখ্য মিথের জন্ম হয়েছে। মিথের সঙ্গে বলেছি যে ধর্মের একটা বিষয় যোগসূত্র আছে, যে অধিকাংশ মানুষই মনে করেন যে যে সমস্ত পৌরাণিক মিথগুলো রয়েছে, সেটা হিন্দু ধর্মের হোক, ইসলাম ধর্মের হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যে ধর্মেরই মিথ হোক না কেন, সেইগুলোকে তারা সত্য হিসেবে বিশ্বাস করেন। মিথের অনেক পরে জন্ম নেয় পশুকথা। পশুকথারও বহু পরে জন্ম নেয় রূপকথা। রূপকথা ঠিক আধুনিক কালের না হলেও আধুনিক কালের জীবনের পূর্বের যে সামাজিক স্তর ছিল বা রাষ্ট্রিক স্তর ছিল, সেই রাষ্ট্রিক স্তরে রূপকথার জন্ম। তো লোককথার মধ্যে রূপকথা অনেকটা নবীন। আমরা এখন একটু রূপকথার সংজ্ঞা ও বৈশিষ্ট্য সম্পর্কে জানব। যে সাধারণত রোমান্স ধর্মী লোককথাকে রূপকথা বলে। এক কথাই আমরা বলতে পারি যে রূপকথায় যে লোককথার মধ্যে রোমাঞ্চীয় ব্যাপারগুলো আছে, রোমান্টিসিজমের ব্যাপার আছে, সেইগুলোকেই সাধারণত এই রূপকথা হিসেবে চিহ্নিত করা হয়। যদিও ইংরেজিতে এই ফেয়ারি টেলস বলতে রূপকথা অনুবাদ করা হয়েছে। তো আসলে ফেয়ারি টেলস বলতে মূলত পরীকথা বোঝায়। তো রূপকথা বললে রূপকথার মধ্যে পরীকথাও চলে আসে। তো রূপকথায় সাধারণত যেসব বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করি, যেমন রূপকথায় থাকবে রাজা রানীর প্রসঙ্গ, রাজপুত্র রাজকন্যার প্রসঙ্গ থাকে। এছাড়াও এই রাজা রানী বা রাজপুত্র রাজকন্যার প্রসঙ্গের বিপরীত চরিত্র রূপে রাক্ষস খক্ষসের প্রসঙ্গ থাকে, ডাইনির প্রসঙ্গ থাকে। এছাড়াও অতি প্রাকৃত ঐন্দ্রজালিকতার বিষয় থাকে, সাধু সন্ন্যাসীর প্রসঙ্গ থাকে, ট্যাবু বা নিষেধাজ্ঞার ব্যাপার থাকে। ট্যাবু নিষেধাজ্ঞা হলো যে উত্তরে যাবে, দক্ষিণে যাবে না, বা পূর্বে যাবে, পশ্চিমে যাবে না, বা কৌটা খোলা যাবে না, অথবা এইটা করা যাবে না, ওইটা করা যাবে না, এইরকম নানান নিষেধাজ্ঞা থাকে। ভিন দেশ বা পাতালপুরীর প্রসঙ্গ থাকে। তো এইগুলোই সাধারণত রূপকথায় থাকে। এইগুলো থাকলেই আমরা বুঝতে পারবো যে সেটি রূপকথা। ঠাকুরমার ঝুলি গ্রন্থটি প্রকাশিত হয় 1907 সালে। এর ভাগ 4টি: দুধের সাগর, রূপতরাশি, চ্যাং ব্যাং, আম সন্দেশ। এই 4টি ভাগে মোট 16টি কাহিনী এখানে সন্নিবেশিত হয়েছে। তার মধ্যে 2টি আসলে রূপকথা নয়, মূল রূপকথা আছে 14টি। এগুলো হলো দুধের সাগরে আছে 6টি, রূপতরাশিতে 4টি, চ্যাং ব্যাঙ্গে 4টি, আর 2টি যে আছে আম সন্দেশে, এই আম সন্দেশের এই 2টি রূপকথা নয়। আসলে মূল রূপকথা 14টি, আম সন্দেশের যে 2টি আছে এই 2টি ব্যতীত বাকি যে 14টি রূপকথা আছে আমরা সেই রূপকথাগুলো একটু দেখি। দুধের সাগরে আছে কলাবতী রাজকন্যা, ঘুমন্ত পুরী, কাকনমালা, কাঞ্চনমালা, সাত ভাই চম্পা, শীত বসন্ত, কিরণমালা। রূপতরাশিতে আছে
নীলকমল আর লালকমল, ডালিম কুমার, পাতাল কন্যা মণিমালা, সোনার কাঠি, রূপার কাঠি। চ্যাং ব্যাঙ্গে আছে শিয়াল পণ্ডিত, সুখু আর দুখু, ব্রাহ্মণ ব্রাহ্মণী, দের আঙ্গুলে। আম সন্দেশে আছে সোনা ঘুমালো, আর একটি আছে ফুরালো। সোনা ঘুমালো মূলত ঘুম পাড়ানি গান, যেটি বলেছি এটি একেবারে ছোট, এক দেড় পৃষ্ঠার মধ্যে একটি গান, ঘুম পাড়ানি গান মূলত। আর ফুরালো এইটি শিকলি ছড়া। সাধারণত যে আমরা লোকছড়াই যেরকম দেখি, এক কথা কি কথা, ব্যাঙের মাথায় কি ব্যাঙ, সরু ব্যাঙ কি সরু, নীল সরু কি নীল, গুগিল, এই রকম একটি শিকলি ছড়া এই জায়গায় আছে যে কেরে গরু ঘাস খাস না কেন, এইটি একটি শিকলি ছড়া দিয়ে, এবং সাধারণত শিকলি ছড়ায় আর হলো এই ইয়েতে থাকে যে আসলে কাহিনীর শেষে এই জাতীয় ছড়া বলা হয়ে থাকে, যে যখন রূপকথা বা লোককথা যখন কেউ বলছেন, বলার পরে অনেক সময় বলা হয় যে আমার কথা ফুরোলো, নটে নটে গাছটি মুড়লো, আমার কথা ফুরোলো, এই দিয়ে যে, অথবা সাধারণত গ্রামাঞ্চলেও কেউ কেউ বলেন যে কিস্তের মধ্যে দিস্তে সালার মধ্যে দাও, আমার কিস্তে ফুরায় গেল, তোমার কিস্তে কও। এইরকম যখন একজনের কিস্তা শেষ হয়ে যায় আর একজনের কিস্তা শুরু হয়, তখন সাধারণত এইরকম কথাবার্তা বলা হয়। তো যাই হোক, আমরা আজকে এই 14টি রূপকথার কাহিনী বলা সম্ভব নয়, আমাদের সময় মাত্র 40 মিনিট। 40 মিনিটের মধ্যে ইতিমধ্যে প্রায় 12 মিনিট অতিবাহিত হয়েছে। তো সেই কারণে আমরা এক মডেল হিসেবে একটি রূপকথাকে বেছে নিয়েছি, যে কলাবতী রাজকন্যা। এইটির আমরা এই কাহিনীটি একটু প্রথমে বলবো, এরপরে এই কাহিনীটির বিশ্লেষণ করব আমরা, এবং এর ভিতর কোথায় টাইপ আছে এবং কোথায় মোটিভ আছে এবং কি টাইপ বা মোটিভ হবে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তোমরা এই রূপকথাগুলো যদি ঠিক মতো পড়ো, একটু মনোযোগ দিয়ে, চমৎকার গল্প। এই গল্পগুলো ছোটবেলা আমরা কম বেশি অনেকেই শুনেছি, এখনো অনেকেই যারা গ্রামের মানুষ তারা একটু শুনে থাকবে। তো এই রূপকথার আর মধ্যে, এই 14টি রূপকথার মধ্যে বিশেষ করে ডালিম কুমারের একেবারে একটি জনপ্রিয় রূপকথা, সাত ভাই চম্পা জনপ্রিয় রূপকথা, কলাবতী রাজকন্যা এটিও একটি জনপ্রিয় রূপকথা। কিন্তু ডালিম কুমার এবং সাত ভাই চম্পা, বাংলাদেশের এমন কোনো মানুষ নেই, এমন কোনো ছেলে মেয়ে নেই যারা সাত ভাই চম্পার কথা জানে না, শুনে নেই। সাত ভাই চম্পা নিয়ে সিনেমা হয়েছে, ডালিম কুমারের ব্যাপারগুলো শৈশবে ছেলেমেয়েরা পাঠ্যপুস্তকে পড়েছে, এছাড়াও নানান গল্পের মধ্য দিয়ে আমরা ডালিম কুমারের গল্পগুলো শুনেছি। তো যাই হোক, আমরা একটু কলাবতী রাজকন্যায় চলে আসি। কলাবতী রাজকন্যা একটু দীর্ঘ কাহিনী, যদিও এই কলাবতী রাজকন্যার কাহিনীকে একেবারে পূর্ণাঙ্গ কাহিনী বলা যাবে না, কেননা এই কাহিনীর পরিপূরক আরও অনেকগুলো কাহিনী বাংলায় চালু রয়েছে। তো সেই কাহিনীগুলো এই ঠাকুরমার ঝুলিতে নেই, অন্য ঠাকুরদাদার ঝুলিতে কিছু অংশ আছে, এরপরে অন্য অন্য জায়গায়, এমনকি কোনো জায়গায় এই আমাদের দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের যে 4টি সংকলন, সেই 4টি সংকলনে নেই, অন্য জায়গাতেও আছে। বাংলাদেশে প্রায় এই যে রূপকথার বিশ্বকোষ রচিত হয়েছে, এটা আব্দুল আলিম রচনা করেছিলেন 4 খণ্ডের। তো সেখানে প্রায় কয়েক শত রূপকথার সংকলন করা হয়েছে। তো আমরা এই রূপকথাটি যখন পড়ব বা জানবো, তখন দেখা যাবে যে রূপকথার একটি সাধারণ বৈশিষ্ট্য হলো একটি কাহিনীর সঙ্গে আরেকটি কাহিনীর একটা লেজ লাগানো থাকে, এবং একটি কাহিনীর মধ্যে আরেকটি কাহিনী ঢুকে যায়। এটি রূপকথার বা ফোকলোরের সাধারণ একটি বৈশিষ্ট্য, যে একটি কাহিনীর মধ্যে আরেকটি কাহিনী এসে ঢুকে গেছে, বা পুরো না ঢুকলেও আংশিক ঢুকে গেছে। তো এই রকম আমরা কলাবতী রাজকন্যাতেও একটু দেখতে পাবো। তো আমরা শুরুতেই একটু চলে যাই এটি কিভাবে কাহিনীটি পরিব্যাপ্ত হয়েছে। এক রাজার 7 স্ত্রী ছিল। রাজা ছিলেন নিঃসন্তান। তার 7 রানীর মনেও দুঃখ, রাজার মনেও দুঃখ।
তো একদিন রাজা এই রানীরা নদীতে গোসল দিতে গিয়েছেন। তো সেখানে স্নান করতে গিয়ে এক সাধুর দেখা পান তারা। সাধু তাদেরকে একটি গাছের শিকড় দেন এবং বলেন যে তোরা এই শিকড়, এটা এটা বড় স্ত্রীকে দেন, বড় স্ত্রী একে এই শিকড়টি দেন যে এটি বেটে খেলে তোমার সন্তান হবে। তো সে বাড়িতে এসে তার অন্যান্য যে সমস্ত রাজার স্ত্রীরা আছেন অর্থাৎ তার সতীনরা আছেন তাদেরকে ডেকে এটি বাটতে দেন। তো বেটে জ্যেষ্ঠ 5 রাজার স্ত্রী তারা এটি খেয়ে নেন। আর ছোট যে 2 স্ত্রী আছেন, একজন নরানী আর একজন ছোট রানী। তো নরানী এসে দেখেন যে সকলেই বাটিতে করে যেটি রাখা হয়েছিল এই শিকড়, সেটি সকলেই খেয়ে নিয়েছে। তার ভাগে সামান্য একটু বাটিতে যা লেগে আছে সেটি সে মুছে সুছে খেয়ে নিয়েছে। এখন ছোট রানী এসে দেখে যে কিছুই নেই, তার জন্য কোনো কিছুই রাখেনি। তো তখন যাই হোক নরানী বলে যে ঠিক আছে, তুই একটু মুছে চুষে খা, পাটা যে পাটায় এটি বাটা হয়েছিল সে পাটায় এই শিকড় কিছু লেগে থাকতে পারে, এটি পানি দিয়ে ধুয়ে তুই একটু খেয়ে নে। তো সে পানি দিয়ে ধুয়ে যাই হোক একটু খেয়ে নেয়। খেয়ে নেবার পর যথাসময়ে 7 রানী গর্ভবতী হলেন, তাদের সন্তান জন্ম নিল এবং 5 রানী এর গর্ভ থেকে 5 জন ফুটফুটে রাজপুত্রের জন্ম হলো। নরানী এবং ছোট রানীর গর্ভ থেকে একটি পেঁচা এবং একটি বানরের জন্ম হলো। এই খবর রাজার কাছে পৌঁছা মাত্রই রাজা এই 2 রানীকে রাজপ্রাসাদ থেকে বের করে দিলেন। তারা একজন গরুর গোবর নাড়ে শুকায় ঘুটে কুড়ানি, তারা আর একজনকে চিড়িয়াখানার দায়িত্বে রাখলেন, নরানীকে আর ছোট রানীকে ঘুটে কুড়ানোর দায়িত্ব দিলেন। এইভাবে তারা রাজপ্রাসাদের বাইরে তাদের জীবন চলতে লাগলো। রাজপুত্ররা রাজপ্রাসাদে বড় হচ্ছে এবং একই সঙ্গে এই পেঁচা এবং বানর এরাও মায়েদের কাছে বড় হচ্ছে। বড় হবার পর রাজপুত্র 5 রাজপুত্র পিতার কাছে বায়না ধরলেন যে তারা বিদেশ ভ্রমণে যাবেন। তো বিদেশ ভ্রমণে যাবার আগেই একদিন ঘাটে খবর ছড়ে গেল যে কলাবতী কন্যা, রাজকন্যা এই ঘাটে এসেছেন, ঘাটের পাশ দিয়ে যাচ্ছে, তার রূপ লাবণ্যের কথা চারদিকে ছড়ে পড়ল। তো রাজপুত্র রানীরা এসে বললেন রাজপুত্রদেরকে যে কলাবতী রাজকন্যার সন্ধানে যেতে হবে। রাজপুত্ররাও কলাবতী রাজকন্যার জন্য পাগল হলো, তার গল্প শুনে, রূপের মাধুর্যের কথা শুনে, এবং শেষে তারা ময়ূরপঙ্খী নিয়ে নৌকা নিয়ে তারা কলাবতী রাজকন্যার সন্ধানে যাত্রা করলো। এবং এই রাজপুত্রদের যাত্রার কথা শুনে পেঁচা এবং বানর, একজনের নাম ভূতু আর একজনের নাম বুদ্ধু, অর্থাৎ পেঁচার নাম ভূতু এবং বানরের নাম বুদ্ধু, এরাও তাদের মায়েদের কাছে বায়না ধরলো যে আমরাও ভাইদের সঙ্গে এই কলাবতী রাজকন্যার সন্ধানে যাব। তো যাই হোক রাজপুত্ররা ময়ূরপঙ্খীতে গেলেন আর এরা 2 ভাই এই নারকেলের নিয়ে নৌকা তৈরি করে তারা 2 ভাই রওনা করলেন। তারা পথিমধ্যে গিয়ে দেখলেন যে 5 ভাই, 5 রাজপুত্র তারা বিপদে পড়েছে। এই বিপদ থেকে ভূতু এবং বানর 5 ভাইকে রক্ষা করল। তো 5 ভাইকে রক্ষা করার পর আবার এই 5 ভাই ওদেরকে সঙ্গে না নিয়ে তারা নিজেরাই আবার রওনা করলেন। রওনা করার পর তারা যেতে যেতে একসময় পাতালপুরীতে প্রবেশ করেন, কিন্তু পাতালপুরীতে প্রবেশ করে এই 5 ভাই সেই জায়গায় যে পাতালপুরীর যে রাক্ষসী বুড়ি তার নজরে পড়ে এরা বন্দি অবস্থায় এদের কারাগারে বন্দি করে রাখেন। ভূতু আর বুদ্ধু এরা 2 ভাই সাগরের মধ্যে গিয়ে এদের আর খুঁজে পাচ্ছিল না।
বুদ্ধু তখন বলল যে তুই নৌকায় থাক, আমি একটু পাতালপুরীতে ডুব দিয়ে দেখে আসি যে ওরা কোথায় আছে। তো ভুতুর কাছে সে একটি রশি বেঁধে নিচে নেমে গেল এবং যাওয়ার সময় বলে গেল যে আমি যতক্ষণ পর্যন্ত এই রশিতে টান না দেব ততক্ষণ পর্যন্ত তুই এটা টানবি না। তো এইভাবে সে পাতালপুরীতে পৌঁছে দেখে যে হ্যাঁ, তার ভাইরা সব বন্দী হয়ে আছে এবং তাকেও সব লোকজন পাতালপুরীর যে সমস্ত সৈন্য সামন্ত আছে একে বুদ্ধুকে দেখতে পেয়ে তাকেও বন্দী করে এবং একসময় সে মরার মতন ভার করে পড়ে থাকে। তো পরে কারাগারের লোকজন মনে করেছে যে বানরটি মারা গেছে, তো এটা মনে করে একে বাইরে ফেলে দেয়। ফেলে দিতে গিয়েই ও জায়গা পেয়ে আস্তে আস্তে সে এই পাতালপুরীর বিভিন্ন এলাকায় ঘুরে দেখতে থাকে। দেখতে দেখতে একসময় সে কলাবতী রাজকন্যার রুমে প্রবেশ করে, কক্ষে প্রবেশ করে। প্রবেশ করার পরে দেখে যে হ্যাঁ, কলাবতী কন্যা তিনি সাজগোজ করছেন এবং তার মাথার উপরে ছিল মতিফুল। সেই মতিফুলটি সে মাথার উপর থেকে নিজে হাতে নেয়। তো কলাবতী রাজকন্যা একটি পরীক্ষা দিয়েছিলেন যে ব্যক্তি তার মাথায় থেকে এই মতিফুল সংগ্রহ করতে পারবে তিনি তাকেই স্বামী হিসেবে গ্রহণ করবেন। তো বুদ্ধু যেহেতু মতিফুলটি গ্রহণ করেছেন সেই কারণে বুদ্ধকে তিনি স্বামী হিসেবে গ্রহণ করলেন, কিন্তু বানর হলেও স্বামী হিসেবে তিনি তাকে গ্রহণ করলেন। এরপরে বুদ্ধু তার ভাইদের উদ্ধার করে তারা বাড়িতে ফিরে আসলো। ফিরে আসার পর ভাই এবং সৎমাদের শত্রুতা অনেক বৃদ্ধি পেল, কিন্তু রাজপ্রাসাদে এসে একসময় রাজা বুঝতে পারেন যে এই ভূতু এবং বুদ্ধু তার সন্তান। তো রাজপ্রাসাদে কলাবতী রাজকন্যার একটি জায়গায় যে কলাবতী রাজকন্যা বুঝতে পারেন যে আসলে ভূতু এবং বুদ্ধু এরা দুজনেই মানুষ। এরা একজন পেঁচার পোশাক পরে আর একজন বানরের পোশাক পরে তারা থাকতো। তো একদিন কলাবতী রাজকন্যাকে ঘরে রেখে এরা দুই ভাই বাইরে গেছে। তো এই সুযোগে কলাবতী রাজকন্যা তাদের এই পোশাকটি পুড়িয়ে ফেলেন। তো রাজা যখন তার এই দুই রাজপুত্রকে ফেরত পেলেন, ফেরত পেয়ে এরা পুরোপুরি মানুষের রূপান্তর হলো। তাদেরকে রাজা ফেরত পেলেন, ফেরত পেয়ে রাজা তাদেরকে নিয়ে সুখে বসবাস শুরু করলেন। আমরা এইরকমভাবে এই কলাবতী রাজকন্যার কাহিনীকে খুবই সংক্ষেপে বললাম। আমরা মাঝে অনেক ঘটনা ঘটেছে। সংক্ষেপে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বেশ কয়েকটি পয়েন্ট উল্লেখ করেছি আমরা। এই পয়েন্টগুলোকেই আমরা কলাবতী রাজকন্যার মোটিভ হিসেবে উল্লেখ করেছি। যে মোটিভ যেমন রাজার 7 স্ত্রী, নিঃসন্তান রাজা, সাধুর কল্যাণে সন্তান লাভ, 7টা সন্তান, 5 রানীর 5 রাজপুত্র, 9 রানী ও ছোট রানীর পেঁচা ও বানর জন্ম, রাজপুত্রদের কলাবতী কন্যার সন্ধানে যাত্রা, পথে বিপদে পড়া। এরপরে এখানে 3, 3, 6, 7, এরপরে পেঁচা ও বুদ্ধু কর্তৃক উদ্ধার, পাতালপুরীতে কলাবতী কন্যার সন্ধানে বুদ্ধু কর্তৃক মতিফুল গ্রহণ, বুদ্ধকে স্বামী হিসেবে গ্রহণ, ভাই ও সৎমাদের শত্রুতা, রাজপ্রাসাদে প্রত্যাগমন, ভূতু ও বুদ্ধুর আসল পরিচয় অর্থাৎ মানুষে রূপান্তরিত হওয়া এবং সুখে বসবাস। 7, 8, 9, 10, 11, 12, 13, 14টি। আপাতত আমরা এখানে 14টিকে মোটিভ হিসেবে গ্রহণ করেছি। আরও এখানে ঠিক গুনলে 25 থেকে 30টি বা তারও বেশি মোটিভের সন্ধান পাওয়া যাবে। তো মোটা দাগে আমরা এখানে 14টি মোটিভকে উল্লেখ করেছি। এছাড়াও আরও কিছু বিষয় এই জায়গায় আছে। আমরা দেখতে পাচ্ছি যে
শিল নোড়ার প্রসঙ্গ আছে। শিল নোড়ার একটু রূপক প্রতীক নিয়ে কথা বলি আমরা। যে রূপকথা মানেই এখানে রূপক প্রতীকের ব্যাপার থাকে। ছড়া মানে ফোকলোরের প্রত্যেকটি উপকরণেই রূপক প্রতীকের ব্যাপার থাকে, বিশেষ করে লোক সাহিত্যের। সেটা ছড়ায় থাকে, ধাঁধায় থাকে, প্রবাদ প্রবচন থাকে, আর রূপকথায় আরও বেশি করে থাকে। রূপকথার প্রায় 99% শব্দই কোনো না কোনো রূপক প্রতীকের সঙ্গে সংশ্লিষ্ট। কাজেই রূপকথাকে বুঝতে হলে রূপক প্রতীককে জানতে হবে, আবার রূপক প্রতীককে জানতে হলে ফ্রয়েডিজমকে জানতে হবে, অর্থাৎ মনোসমীক্ষণকে জানতে হবে। তো আমরা এখানে দেখছি শিল নোড়া, শিল নোড়ার পানি ধুয়ে খাওয়া, নৌকা, নদী, জল, পাতালপুরি, মতিফুল, রাজকুমারীর কৌটায় লুকানো, এগুলো সবই রূপক প্রতীক। এখন কিসের রূপক প্রতীক এগুলো? এই সবগুলোই প্রজননের সঙ্গে যুক্ত। এই সবগুলোই যে যে প্রজনন এবং যৌনতার নির্দেশক, এই সবগুলোই। এই তো আমরা রূপকথায় যে বিষয়গুলো দেখছি, যে রাজপুত্ররা গেল এবং এই রাজকন্যার উদ্দেশ্যে তারা যাত্রা করেছে, আবার ফিরে এসছে, এই সমগ্র ঘটনার মধ্যে যে ফ্রয়েডীয় মনস্তত্ত্বের আলোকে বলা হয়ে থাকে যে এই রূপকথা আসলে মানুষের মনের অন্তর্কথন। যে মানুষের মনের যে অন্তর্কথন, মানুষের মনের যে অবচেতনিক যে দিকগুলো থাকে, সেই দিকগুলো রূপকথার মধ্য দিয়ে প্রকাশ পায়। মানুষ সরাসরি যে কথা বলতে পারে না, যখন বলা সম্ভব হয় না, তখনই রূপক প্রতীকের আশ্রয় নেয়। আর সাধারণত যৌনতা বিষয়ক বিষয়গুলোতেই মানুষ রূপক প্রতীকের আশ্রয়টি বেশি নিয়ে থাকে। আর রূপকথা মূলত এই যৌনতা বিষয়গুলোকেই ধারণ করে, এবং একই সঙ্গে মানুষের যে বেঁচে থাকার দুটি মৌলিক উপাদান, একটি আহার এবং আরেকটি বিহার, সেই দুটো বিষয়কেই ধারণ করে। তবে যেহেতু রূপকথায় সাধারণত আহারের বিষয়টি খুব কম থাকে রূপক হিসেবে, কিন্তু সাধারণ যে সমস্ত রূপকথাগুলো থাকে, যেখানে সাধারণ মানুষের কথা আছে যেগুলোতে, সেগুলোতে আহারের কথা থাকে, তার সঙ্গে বিহারের বিষয়টি আসে। কিন্তু যে কথাগুলোতে রাজা, রাজপুত্র, রাজকন্যা, রানী ইত্যাদির ব্যাপারগুলো থাকে, যেহেতু তারা অভিজাত, তাদের খাবারের কোনো চিন্তা করতে হয় না, খাবার নিয়ে কোনো ভাবনা নেই তাদের, তো সেই কারণে খাবারের দিকটা তাদের ওখানে অতটা রূপক হিসেবে আসে না। সেই জায়গায় যৌনতা এবং যৌনতা সংক্রান্ত দিকগুলোকেই বেশি রূপক প্রতীক হিসেবে চলে আসে। আমরা এর সঙ্গে একটু তুলনামূলকভাবে একটি কথা বলতে পারি যে ময়নউদ্দিন কিস্সা বলে একটি কিচ্ছা আছে আমাদের বাংলায়, এই লোকসমাজে। তো এই ময়নউদ্দিন একটি ব্যঙ্গমা এবং ব্যঙ্গমীকে পেয়েছিল। তো এই ব্যঙ্গমা ব্যঙ্গমী ময়নউদ্দিনকে একটি আংটি দিয়েছিল। সেই আংটি পাওয়ার পর ব্যঙ্গমা ব্যঙ্গমী বলেছিল, তুই একে যা বলবি তাই হবে। তো ময়নউদ্দিন সেই আংটিটি হাতে নিয়ে প্রথম প্রশ্ন করেছিল যে, অঙ্গরি তুই আগে আসিলি কার? তো বলেছে যে ব্যঙ্গমা ব্যঙ্গমীর। তারপর নুন খাই যার গুণ গাই তার, যে তোমার। তারপরে বলেছে যে তারপর কার? তো বলেছে যে তোমার। তো তখন বলেছে, তুই যদি সত্যের অঙ্গরী হস, তাহলে এখনই আমাকে রাজবাড়িতে যে রান্না হচ্ছে সেখান থেকে মজলিস হচ্ছে, সেই মজলিস থেকে এক ডেক্সি মাংস আর এক ডেক্সি ভাত নিয়ে এসে দে। তো এই যে ময়নউদ্দিন অন্য কিছু চাইতে পারতো, শুরুতেই কিন্তু সে ভাত চেয়েছে। সে গরিব বলে, সে একজন চাষা, একজন রাজার বাড়িতে সে কাজ করে, কামলা। তো তার জীবনের কাছে ক্ষুধাটাই মুখ্য। তারপরে সে যখন বড়লোক হয়েছে, আংটির মাধ্যমে একটি রাজপ্রাসাদ তৈরি করে বড়লোকে পরিণত হয়েছে, তখন সে রাজকন্যাকে বিয়ে করেছে আংটির মাধ্যমে। তার আগে কিন্তু সে রাজকন্যার কথাটি তার মাথায় আসেনি। কিন্তু আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি যে এখানেও ঠিক এই কাহিনীর মধ্যে এই রাজকন্যাও ঠিক একই রকম, ময়নউদ্দিনের আংটি যেরকম ভাবে কথা বলেছে, এইখানে এই রাজকুমারীও কথা বলেছে। রাজকুমারীকে যখন বুদ্ধু প্রশ্ন করেছে, রাজকুমারী তুমি আগে কার ছিলে? তো বলেছে যে মা বাবার। তারপরে তোমার, তো তারপরে বুড়ির, তারপরে তোমার। তো যখন সে যার কাছে যাচ্ছে তখন সে তার কথা বলছে। তো এইরকম এটা হলো এই রূপকথার বা লোককথার একটি বৈশিষ্ট্য।
আমরাও এখানে এই রকম বিষয়গুলো দেখেছি। তো এই যে রূপক প্রতীকের ব্যাপার এবং রূপক প্রতীকের এখানে আমরা মাত্র শুধু কয়েকটি রূপক প্রতীককে দেখিয়েছি। আসলে পুরো রূপকথাটিকেই যদি আমরা বিশ্লেষণ করি, এই একটি দীর্ঘ সময়ের ব্যাপার এই রূপকথাটিকে বিশ্লেষণ করতে গেলে। আমরা এই জায়গায় এখন একটু টাইপ নিয়ে কথা বলবো, কলাবতী রাজকন্যার টাইপ। মনে রাখতে হবে আমরা যখন এই টাইপ মোটিভ নিয়ে কথা বলেছি ফোকলোর তত্ত্ব মতবাদের শেষ ক্লাসে, সেই জায়গায় আমরা বলেছি যে লোককথার টাইপের তিনটি শ্রেণীর কথা টমসন বলেছেন। একটি পশু কথা, একটি সাধারণ লোককথা আর একটি হাস্যরসাত্মক কাহিনী, এই তিনটি। তো আমরা যেখানে যেহেতু ধরে নিচ্ছি বা এখানে এই কাহিনীটি পড়তে গিয়ে বোঝা যাচ্ছে যে এটি পশু কথাও নয়, হাস্যরসাত্মক কাহিনীও নয়, সুতরাং এটি অনিবার্যভাবেই সাধারণ লোককথার মধ্যে পড়ে এবং সাধারণ লোককথার টাইপ 300 থেকে 1199। আর এই সাধারণ লোককথার আবার অনেকগুলো উপবিভাজন আছে। সেই উপবিভাজনের একটি উপবিভাজন হলো রোমাঞ্চকর কাহিনী। এই রোমাঞ্চকর কাহিনীর অবস্থান আবার 850 থেকে 999 মধ্যে। তাহলে এই কলাবতী রাজকন্যার যেহেতু একটি রোমাঞ্চকর কাহিনী, কাজেই এর টাইপ হবে 850 থেকে 999 মধ্যে। যেহেতু এই কাহিনীর কেন্দ্রে অবস্থান করেছে রাজপুত্ররা এবং রাজপুত্রকে কেন্দ্র করেই এই কাহিনী আবর্তিত হয়েছে, সেই কারণে এই কাহিনীর যদি শ্রেণী চারিত্র্যর কথা বলি, কাহিনীকে যদি এক কথায় বলতে চাই যে কলাবতী রাজকন্যা কাহিনীটি কাকে নিয়ে, তাহলে রাজপুত্র বা রাজকন্যাকে নিয়ে। সেটা কাকে নিয়ে? রাজকন্যাটাকে কলাবতী রাজকন্যা। আবার রাজপুত্র যেহেতু বুদ্ধু বানর হলেও সেও কিন্তু রাজপুত্র, কাজেই রাজপুত্রকে নিয়েই এই কাহিনী। সুতরাং এর টাইপ হবে 892। এটি টমসন 892 টাইপ নির্দেশ করেছেন। তো যদি এটি টমসনের এই টাইপে 892 না থাকতো, ওই বর্গের মধ্যে থাকলেও দেখা যাচ্ছে যে 892 ঠিক ভাগে পড়ছে না, তাহলে আমরা এই জায়গায় 892 ক বসিয়ে এইটিকে টাইপ নির্ধারণ করতে পারতাম। ক, খ, গ, ঘ এইরকমভাবে সংখ্যা দিয়ে এটি টাইপ সংখ্যা বাড়ানো যায়। আর আমরা এর মোটিভ নিয়ে একটু কথা বলেছি। আমরা এখানে টাইপ এবং মোটিভের একটি চিত্র দেখতে পাচ্ছি, যে একটি অসংখ্য টাইপ আছে, মোটিভ আছে এই চিত্রটির মধ্যে। যদি আমরা এই চিত্রটি একটু ভালো করে দেখি তাহলে আমাদের কাছে অনেকটাই পরিষ্কার হবে যে টাইপ মোটিভ কি। আমরা আবারও একটু 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 এটি দেখে নিই। এখানে আমরা দেখতে পাচ্ছি পাখি আছে, বাঘ আছে, ঘোড়া আছে, এছাড়াও পাখি আবার নানান রকমের পাখি আছে। সে পাখি কোনোটি উড়ন্ত পাখি, কোনোটি গাছের ডালে বসে আছে, এরপরে ফুল আছে, এছাড়াও একটু মানুষের অবয়বও একটু আছে, ঠিক মূর্ত নয়, বিমূর্ত আকারে। আমরা এই মোটিভটিকে, টাইপটিকে একটু ভালোভাবে পর্যবেক্ষণ করলে, টাইপ পড়ার পরে এই চিত্রটি দেখলে আমাদের কাছে যে একটি ফ্রেমের মধ্যে অসংখ্য টাইপ মোটিভ থাকতে পারে। টাইপ সাধারণত একটা থাকে, একটি কাহিনীর মধ্যে সাধারণত একটি টাইপ থাকে, কখনো কখনো দুটি টাইপ বা তিনটে টাইপও থাকতে পারে, কিন্তু মোটিভ অনেকগুলো থাকে, অসংখ্য মোটিভ থাকে। আর মোটিভগুলো সাধারণত সামাজিক যে সমস্ত অনুষঙ্গগুলো আছে, সাংস্কৃতিক যে অনুষঙ্গগুলো আছে, সেই অনুষঙ্গকে কেন্দ্র করেই সাধারণত মোটিভগুলো সৃষ্টি হয় আর কি। তো আমরা এখন একটু এর বিশ্লেষণ জানবো, এই রূপকথাকে কিভাবে বিশ্লেষণ করতে হয়, বা কলাবতী কন্যাকে, এই রাজকন্যার কাহিনীকে যদি আমরা বিশ্লেষণ করতে চাই সেটি কিভাবে হবে। এটিকে কয়েকটি পদ্ধতিতে বিশ্লেষণ করা যায়। একটা তুলনামূলক পদ্ধতি, আর একটা মনঃসমীক্ষণিক পদ্ধতি, আর একটি কাঠামোগত পদ্ধতি। পরিবেশন পদ্ধতিটি এখানে আসবে না, এই কারণে যে আমরা এটা বইয়ের মধ্যে থেকে এই কাহিনীটি সংগ্রহ করেছি, বা কাহিনীটি আছে বইয়ের মধ্যে। এই কাহিনীটি যদি কোনো ফিল্ড থেকে সংগ্রহ করা হতো, অর্থাৎ কোনো ব্যক্তি বলছেন, সেই জায়গা থেকে যদি সংগ্রহ করা হতো বা হয়, তখন পরিবেশন পদ্ধতির ব্যাপারটি আসবে।
আহ, আর এছাড়া এখানে আরো আরো অন্যান্য যে সমস্ত পদ্ধতিগুলো আছে সেগুলোর আলোকেও বিচার করা যায়, জাতীয়তাবাদী পদ্ধতিতেও করা যাবে, নৃতাত্ত্বিক পদ্ধতিতেও করা যাবে, কিন্তু আমরা এখানে তিনটি গুরুত্বপূর্ণ পদ্ধতিকে উপস্থাপন করেছি। তুলনামূলক পদ্ধতি মানে এটি এই কলাবতী রাজকন্যার কাহিনী বাংলাদেশ ছাড়াও পৃথিবীর আর কোথায় কোথায় আছে সেইটি কে যদি আমি নিরূপণ করতে চাই তাহলে আমাকে তুলনামূলক পদ্ধতির আশ্রয় নিতে হবে। কেননা এই কাহিনী আমাদের এই বাংলাদেশ ছাড়াও ভারতবর্ষের বিভিন্ন এলাকায় আছে, আফগানিস্তানে আছে, আফ্রিকায় আছে, ইউরোপে আছে, আমেরিকায় আছে, অস্ট্রেলিয়াতে পর্যন্ত আছে এই কলাবতী রাজকন্যার কাহিনী। আমরা সিন্ডারেলার কথা জানি যে তার সঙ্গে এই কলাবতী রাজকন্যার কাহিনীর অনেক মিল। সেই সিন্ডারেলা ইউরোপের কাহিনী, আমেরিকার কাহিনী, তাহলে কেমন করে কলাবতীর সঙ্গে তার কিছু মিলে গেল? তো এইটির মাধ্যমে সেই রহস্যের উদ্ঘাটন করা সম্ভব আমরা তুলনামূলক পদ্ধতিতে যদি যাই। আর মনসমীক্ষণিক পদ্ধতি, যেটি আমরা একটু আগে বলেছি, রূপক প্রতীকের কথা বলেছি, যে আসলে লোককথা হলো মানুষের মনের অবচৈতনিক প্রক্রিয়ার প্রতিফলন। তো সেই অবচৈতনিক প্রক্রিয়ার প্রতিফলনের মধ্যে কি কি বলেছি, যে আহার এবং বিহার, আর বিশেষ করে বিহার, ফ্রয়েড যে যৌন মনস্তত্ত্বের কথা বলেছেন, সেই যৌন মনস্তত্ত্বের যে বিষয়গুলো আছে যেগুলো মানুষের পক্ষে প্রকাশ করা সম্ভব হয় না, সেই বিষয়গুলোই লোককথার মধ্য দিয়ে মানুষ রূপক প্রতীকের আশ্রয় নিয়ে প্রকাশ করেন। তো এছাড়াও আমরা কাঠামোগত পদ্ধতিতেও এটি বিশ্লেষণ করতে পারি। কাঠামোগত পদ্ধতিতে বিশ্লেষণ করতে গেলে আমরা এখানে প্রপকে নিতে পারি, লেভি-স্ট্রসকে নিতে পারি, এছাড়াও চমস্কির ভাষাতাত্ত্বিক যে রূপান্তরিক সূত্র আছে সেটিকেও অবলম্বন করতে পারি। চমস্কির রূপান্তরিক সূত্র কে আমরা বলেছি যে কিভাবে রূপান্তরিক সূত্র প্রযুক্ত হয়, কিভাবে কাজ করে, সেটি আমরা আগের ক্লাসে বলেছি। আর লেভি-স্ট্রসের যে বাইনারি সূত্র আছে সেই সূত্রটিও এখানে একেবারে সুন্দরভাবে প্রযুক্ত হয়, যে সাধারণত লোককাহিনীর শেষে দেখা যাচ্ছে যে যারা দুর্বল, সেই দুর্বলদেরই জয় হয়েছে। আমরা দেখেছি ভূতু এবং বানর শেষে কিন্তু তাদেরই তারা বিজয়ী হয়েছে, আর যে 5 রাজপুত্র তারা বিজিত হয়েছে। অথচ বিজয়ের ভূতু এবং বিজয়ী হওয়া আগ পর্যন্ত পুরো কাহিনীকে নিয়ন্ত্রণ করেছে কিন্তু এই 5 রাজপুত্র। সঙ্গে ভূতু এবং বুদ্ধুর প্রসঙ্গটি এসেছে, অর্থাৎ তারা আধিপত্য বিস্তার করেছে, তারা এদের উপর নির্যাতন করেছে, কিন্তু শেষে যে নির্যাতিত তারই জয় হয়েছে। অর্থাৎ আমরা যে বাইনারি কম্পোজিশন, যদি ভালো থাকে তাহলে মন্দ থাকবে, রাজা থাকলে রানী থাকবে, নায়ক থাকলে খলনায়ক থাকবে, প্রতিনায়ক থাকবে। এই যে এইরকম বাইনারি যে কম্পোজিশনের বিষয় আছে, সেই বাইনারি কম্পোজিশনটি আমরা এখানে দেখতে পেয়েছি, এইগুলো আছে। তো সেই বাইনারি কম্পোজিশন নিয়ে আমরা এইখানে কাঠামোগত পদ্ধতিতে বিশ্লেষণ করতে পারি। আমরা এখন একটু অ্যাসাইনমেন্টে আসবো, একেবারে শেষ দিকে চলে এসেছি। রূপকথা বলতে কি বুঝো? ঠাকুরমার ঝুলি রূপকথা হিসেবে কতখানি সার্থক বিচার করো। 1 2 নম্বর আমরা রেখেছি যে কলাবতী রাজকন্যা কাহিনীর টাইপ মোটিভ বিচার করো। 3 নম্বর রূপকথা হচ্ছে মানব মনের অন্তর্কথন। ঠাকুরমার রূপকথা হচ্ছে মানব মনের অন্তর্কথন। ঠাকুরমার ঝুলি রূপকথা অবলম্বনে উক্তিটির যথার্থতা নিরূপণ করো। এটি একটি মনস্তাত্ত্বিক প্রশ্ন, মনস্তাত্ত্বিক ব্যাখ্যা করতে হবে যে মানব মনের যে অন্তর্কথনের কথা বলেছি এইটি। আর টাইপ মোটিভ নিয়ে আমরা আলোচনা করেছি। টাইপ মোটিভ নিয়ে আরও বিস্তারিত তোমরা যদি একটু বই পুস্তক আছে, আমরা কয়েকটি রেফারেন্স বই দিয়েছি, এই রেফারেন্স বইগুলো যদি তোমরা একটু নাড়াচাড়া করো, সেটি আমরা একটা ছবি দিয়েছি যেটা রূপকথার সঙ্গে এই ছবিটির একটা সম্পর্ক আছে। পালতোলা নৌকা এখন আর দেখা যায় না, অতীতে এই ধরনের নৌকা ছিল। রূপকথা আসলে এই ধরনের নৌকার কথা আসে, নদীর কথা আসে। এই নদী, নৌকা এগুলি সবই রূপক। আমরা ঠাকুরমার ঝুলি মূল গ্রন্থটি দেখতে পাচ্ছি দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের। এরপরে গ্রিম ভাইদের রূপকথা, সেই ইউরোপের প্রথম দিককার রূপকথার সংকলন, এইটি আমরা দেখতে পাচ্ছি। এরপরে দিব্যজ্যোতি মজুমদারের বাংলা লোককথা টাইপ মোটিভ ইন্ডেক্সকে দেখতে পাচ্ছি। এই একটি রেফারেন্স বই, গুরুত্বপূর্ণ রেফারেন্স বই। এখানে টাইপ মোটিভ নিয়ে সুন্দর আলোচনা আছে। এছাড়াও লোককাহিনীর দিক দিগন্ত আব্দুল হাফিজ, এই বইতে লোককাহিনীর চমৎকার ব্যাখ্যা করা আছে, তোমরা সেই সব দেখতে পারো। রেফারেন্স বইগুলো অবশ্যই মনোযোগ দিয়ে তোমরা চেষ্টা করবে যতটুকু সম্ভব দেখার। তোমাদের সকলকে ধন্যবাদ। তোমাদের জীবন সুন্দর হোক, সকলেই ভালো থাকবে।